বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা ক্লাসের ধারাবাহিকতায় আজকের বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের নবম দশম শ্রেণীর পরিচ্ছেদ 18 বিশেষ্য পদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিশেষ্য পদ। আসলে বিশেষ্য পদ সম্পর্কে আমাদের ধারণা একটু কম, কিন্তু আসলে আমরা নাউন সম্পর্কে কিন্তু সবাই জানি। সেই নাউনেরই বাংলাই হচ্ছে বিশেষ্য, যেটা আমরা ইংরেজিতে নাউন জানি সেটাই বাংলাতে বিশেষ্য বলে। তাহলে আমরা বলতে পারি যে নাউন সম্পর্কে আমাদের ধারণা আছে যে কোনো কিছুর নাম কি নাউন বলে। সেম বিশেষ্যের ক্ষেত্রে তাই হবে। যেসব শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে। যেসব শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝাবে সেটাই কি হবে? নাউন হবে। এক কথায় যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। আচ্ছা, এখন এই বিশেষের শ্রেণী বিভাগ। আমরা জানি যে নাউন 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে বিশেষ্যের যে শ্রেণী বিভাগ রয়েছে, যে বিশেষ্য সাধারণত 6 প্রকার। আমরা জানি যে বিশেষ্য পদ 6 প্রকার। নাউন 5 প্রকার হলেও বিশেষ্য পদ কিন্তু 6 প্রকার। প্রথম যেটা আছে সেটা হচ্ছে নামবাচক বিশেষ্য। নাম্বার 1 এ আছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে। প্রথমে 1 নম্বরে দেয়া আছে হচ্ছে আহ নামবাচক অবলিক সংজ্ঞাবাচক। নাম বিশেষ্য বা সংজ্ঞা বিশেষ্য, এই যে এইটা, যেটার ইংরেজি নাম হচ্ছে প্রপার নাউন। যেটার ইংরেজি নাম হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা জানি যে প্রপার বা নামবাচক বা সংজ্ঞাবাচক নির্দিষ্ট করে কোনো নাম বোঝাবে, একেবারে নির্দিষ্ট করে নির্দিষ্ট করে কোনো নাম, নির্দিষ্ট করে কোনো নাম। এখানে নির্দিষ্ট করে কোনো নাম বলতে কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো প্রাণী হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে। তবে নির্দিষ্ট করে বোঝাবে, একদম উল্লেখ করে বোঝাবে, সেটা হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক। আমরা যদি উদাহরণ দেখি, আমি বললাম রহিম একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। আমি বললাম ঢাকা নির্দিষ্ট স্থানের নাম। আমি বললাম গারো পাহাড় নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট স্থান, এটাও একটা পাহাড়ের নাম, নির্দিষ্ট একটা পাহাড়ের নাম। আমি আবার বললাম বাইতুল মোকাররম মসজিদ, বাইতুল মোকাররম মসজিদ। যে নির্দিষ্ট করে কোনো কিছু নাম বুঝালেই সেটা কি হয়ে যাবে? সংজ্ঞাবাচক বা নামবাচক। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে পদ দ্বারা, মানে যে বিশেষ্য পদ দ্বারা একেবারে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝাবে। কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝাবে, সেটা নামবাচক বা সংজ্ঞা, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে প্রপার নাউন। নাম্বার 2, জাতিবাচক, যেটাকে ইংরেজিতে বলা হয় কমন নাউন। ইংরেজিতে বলা হয় কমন নাউন। এই কমন নাউনের ক্ষেত্রে একটা বিষয় আমরা মাথায় রাখবো, আসলে এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝাইছিল, এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝাবে না। এক জাতীয় যদি বোঝায়, এক জাতীয় যদি বোঝায়, প্রশ্ন হচ্ছে আমরা এইভাবে বলতে পারি যে হচ্ছে মানুষ, তারপরে বলতে পারি পাহাড়, তারপরে বলতে পারি শহর। মানুষ, পাহাড়, শহর। আচ্ছা, এইখানে রহিম ছিল নির্দিষ্ট করে, একদম উল্লেখ করে বোঝাচ্ছে, কিন্তু এখানে কিন্তু শুধু রহিমকে বোঝাচ্ছে না, একেবারে মানুষকে বোঝাচ্ছে। এক জাতীয় বোঝালে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো জাতিবাচক। এখানে ছিল গারো পাহাড়, আমরা একটু দেখি, এখানে ছিল কি গারো পাহাড়, একেবারে নির্দিষ্ট করে বোঝাচ্ছিল। আর এখানে নির্দিষ্ট করে বোঝাবে না, সব পাহাড়কে বোঝাবে, মানে এক জাতীয় বোঝালে সেটা হয়ে যাবে জাতিবাচক। আচ্ছা,
এইবার এইখানে ছিল ঢাকা, এখানে ছিল ঢাকা, কিন্তু এখানে ঢাকাকে না বুঝিয়ে শুধু শহরকে বোঝাচ্ছে। মানে এখানে ঢাকা নির্দিষ্ট করে না বুঝে সমস্ত শহরকে বোঝাচ্ছে। তারপরে এক জাতীয় যদি কোনো কিছুকে বোঝায় সেটাকে আমরা বলতে পারবো জাতিবাচক। নামবাচক কি? নামবাচক বা সংখ্যাবাচক নির্দিষ্ট করে বোঝাবে, একেবারে উল্লেখ করে বোঝাবে, নাম ধরে বোঝাবে। রহিম সব সব মানুষকে না বুঝে শুধু রহিমকে বোঝাচ্ছে, সব শহরকে না বুঝে শুধু ঢাকাকে বোঝাচ্ছে, সব পাহাড়কে না বুঝে শুধু গারো গারো পাহাড়কে বোঝাচ্ছে। এইদিকে আবার রহিমকে না বুঝে সমস্ত মানুষকে বোঝাচ্ছে, মানে জাতিবাচক। ঢাকাকে না বুঝে শহরকে বোঝাচ্ছে, সব শহরকে বোঝাচ্ছে, জাতিবাচক। মানে এক জাতীয়, মানে সব কিছুকে এক জাতীয় ভাবে যখন বোঝাবে তখন সেটা হয়ে যাবে জাতিবাচক বা কমন নাউন। তাহলে আমরা আশা করি এই দুটো আমরা বুঝতে পারছি, নামবাচক বা সংখ্যাবাচক, জাতিবাচক। আমরা দেখবো সমষ্টিবাচক, নাম্বার 3 দেখবো আমরা হচ্ছে সমষ্টিবাচক। সমষ্টিবাচক এই ক্ষেত্রে আমরা বলতে পারি আসলে এই কিছুক্ষণ আগে আমরা পড়লাম যদি নির্দিষ্ট করে বোঝাই সেটা হয়ে যায় নামবাচক বা সংখ্যাবাচক, এক জাতীয় সবাইকে বোঝালে হয়ে যায় জাতিবাচক। এখন আমি যদি এইভাবে লিখি, একজন নয় আবার সবাইকেই নয়, একজন নয় আবার সবাইকে নয়, কিছু সংখ্যক বোঝালে, কিছু সংখ্যক বোঝালে সমষ্টিবাচক হয়। কিছু সংখ্যক বোঝালে সমষ্টিবাচক হয়, একজন নয় আবার সবাইকেও নয়, কিছু সংখ্যক বোঝালে সমষ্টিবাচক। আমরা একটু যদি উদাহরণের মাধ্যমে তুলে ধরি তাহলে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা যদি বলি রহিম নির্দিষ্ট করে ছিল, তাহলে এটা ছিল আমাদের জাতিবাচক, সরি, সংজ্ঞা বা নামবাচক। এই রহিম যখন মানুষ ছিলেন তখন ছিল জাতিবাচক। জাতিবাচক, রহিম নির্দিষ্ট করে বোঝালে কেন সংজ্ঞাবাচক, রহিম সব মানুষের মধ্যে পড়ে গেছে তার মানে জাতিবাচক। এই রহিম আবার আর্মিতে চাকরি পাইছে, একজন হলে কি, একজন হলে আমরা জানি সংজ্ঞা বা নামবাচক, সবাইকে বোঝালে জাতিবাচক, মানে সবাই হলে সেখানে কি হয় জাতিবাচক। কিন্তু কিছু হলে, আচ্ছা, আরবিতে কয়জন লোক চাকরি করে? একজন? না। সবাই? না। কয়জন? কিছু। কিছু হলে সেটাকে আমরা বলবো সমষ্টিবাচক। আশা করি আমরা বুঝতে পারছি যে যদি কিছু সংখ্যক বোঝায় সেই ক্ষেত্রে সেটা সেটা হয়ে যায় সমষ্টিবাচক, কিছু সংখ্যক বোঝালে সেটা হয়ে যায় সমষ্টিবাচক। যেমন আমরা বলতে পারি দল, তারপর আমরা বলতে পারি সভা, সুমতি, বলতে পারি ঝাঁক, পাল, ক্রিকেট টিম, ক্রিকেট দল, ফুটবল দল ইত্যাদি। এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে আমরা আশা করি যে তিনটা যে টপিক আমি বললাম, একজন বা নির্দিষ্ট করে বোঝালে সেটা হয়ে যাবে সংজ্ঞা বা নামবাচক, একজন বা নির্দিষ্ট করে বোঝালে সেটা হয়ে যাবে সংজ্ঞা বা নামবাচক, এক সবাইকে বোঝালে হয়ে যাবে জাতিবাচক, এবং যদি কিছু সংখ্যক বোঝায় সেটা হয়ে যাবে সমষ্টিবাচক। তাহলে আমরা দেখলাম যে বিশেষ যে তিনটা প্রকার আছে, একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন। প্রপার হচ্ছে সংজ্ঞা বা নামবাচক, কমন হচ্ছে জাতিবাচক, কালেক্টিভ হচ্ছে সমষ্টিবাচক। তাহলে প্রপার, কমন, কালেক্টিভ ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক। আমরা জানি ইংরেজিতে বস্তুবাচক বা উপাদানবাচকের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে বস্তুর যে উপাদান আছে সেটাকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়, কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা দেখি। বস্তু এবং উপাদান দুটোই হচ্ছে উপাদানবাচক বা বস্তুবাচক বিশেষ্য, বস্তুবাচক বা উপাদানবাচক। আমরা লিখতে পারি বস্তু ও উপাদান বোঝালে, বস্তু উপাদান বোঝালে সেটা বস্তুবাচক ও উপাদানবাচক হয়, বস্তুবাচক ও উপাদানবাচক হয়। আমরা বলতে পারি ইট, লবণ, মাটি ইত্যাদি, কাঠ,
বস্তুবাচক বা উপাদানবাচকের ক্ষেত্রে হবে, এইটা জানি। আচ্ছা গেল। এইবার আমরা দেখব আহ এটা ম্যাটেরিয়াল নাম, এবার আমরা দেখব হচ্ছে গুণবাচক। এই গুণবাচক নিয়ে একটু সমস্যা দেখা দেয়। এই সমস্যাটা হচ্ছে এমন যে এটাকে অনেকেই কি মনে করে, এটাকে অনেকে আবার বলা চলে বিশেষণ মনে করে। আসলে কিন্তু গুণবাচক বিশেষণ নয়, গুণবাচক কিন্তু বিশেষণ নয়, সেটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আমি যদি একটা টেকনিকের মাধ্যমে ইয়ে করি, দুষ্টু, এটা কিন্তু সরাসরি একটা গুণ। আমরা যদি এরকম লিখি দুষ্টু, মেয়েটি দুষ্টু, এই দুষ্টুটা কিন্তু গুণ, মানে এটা অ্যাডজেক্টিভ। আমি যদি এর সাথে যদি মি প্রত্যয় যোগ করে দেই, দুষ্টুমি, তারপরে হয়ে গেল ফাজলামি, তারপরে বাদরামি, এই যে বিশেষণের সঙ্গে যখন মি প্রত্যয় যুক্ত হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে গুণবাচক। বিশেষণের সঙ্গে মি প্রত্যয় যুক্ত হয়ে গেলে সেটা হয়ে যাবে গুণবাচক বিশেষ্য, তখন সেটা বিশেষ্য হয়ে যাবে। এখানে একটু শর্ট করে লিখি, বিশেষণ প্লাস মি সমান সমান বিশেষ্য হয়। আচ্ছা গেল। এবার আমরা দেখি তা, আগে ছিল সরল, এর সঙ্গে যুক্ত করলাম তা, কি হয়ে গেল সরলতা। লোকটি সরল, সেক্ষেত্রে কিন্তু লোকটির গুণ বোঝাচ্ছে একটা বিশেষণ, তা যুক্ত হওয়ার কারণে হয়ে গেল সরলতা, তার মানে এটা হয়ে গেল গুণবাচক বিশেষ্য। এবার দেখো সাধু, যোগ করলাম তা, কি হয়ে গেল সাধুতা। আচ্ছা, তাহলে আমাদের মি হয়ে গেল তাহে। এবার দেখি আমরা জ, আগে ছিল সুন্দর, বিউটিফুল, সুন্দর, এটা কিন্তু সরাসরি গুণ, মেয়েটি সুন্দর বা ছেলেটি সুন্দর, মানে এটা হচ্ছে গুণ। কিন্তু এর সঙ্গে যদি আমি যখনই জ ফলা যুক্ত করি তখন হচ্ছে সৌন্দর্য, বিউটি নাউন, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। এরপরে আমি দেখি তয়ব, আগে ছিল বীর, সেখান থেকে তয়ব যোগ করার কারণে হয়ে গেল বীরত্ব, ছেলেটি বীরত্বের পরিচয় দিল। আগে ছিল মহৎ, সেখান থেকে হয়ে গেল মহত্ব, যে তয়বা যুক্ত করার কারণে, তার মানে এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। মানে বিশেষণের সঙ্গে আমরা এইটাকে যদি মনে রাখি, যে বিশেষণের সঙ্গে যদি আমরা এগুলো যোগ করে দিই, বিশেষণের সঙ্গে মি তা জ ত যদি যোগ করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে গুণবাচক বিশেষ্য হয়ে যাবে। শেষ আছে পনা, একটা শব্দ, সেটা হচ্ছে বেহায়া, সঙ্গে পনা যোগ করো তাহলে কি হয়ে গেল বেহায়াপনা। বেহায়া শব্দের সাথে পনা যোগ করো তাহলে কি হয়ে গেল বেহায়াপনা। এটাই হচ্ছে গুণবাচক বিশেষ। আশা করি গুণবাচক বিশেষ নিয়ে কোনো সমস্যা নেই। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভাববাচক বিশেষ্য, এটা নিয়ে একটু ভেজাল আছে। যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় তাকে ক্রিয়া বিশেষ্য বলে বা ভাববাচক বিশেষ্য বলে। এখানে আমি ক্রিয়া বিশেষ্যটা লিখি তাহলে সুবিধা হবে। ভাববাচক বিশেষ্য বা ক্রিয়া বিশেষ্য বলে। সেক্ষেত্রে আমরা যদি কিছু উদাহরণ তুলি, এখানে ভোজন, পঠন, গমন, শয়ন, দেখা, করা, এগুলো আসলে ক্রিয়াপদ, এগুলো আসলেই ক্রিয়াপদ, কিন্তু এইখানে ক্রিয়াপদ হিসেবে ব্যবহার হয়নি। কেন হয়নি সেটা আমি আলোচনা করবো। আসলে আমরা জানি যে ভোজন মানে তো খাওয়া, পঠন মানে তো পাঠ করা, গমন মানে তো যাওয়া, শয়ন মানে তো শোয়া, দেখা মানে তো দেখার, করা মানে তো করা। কিন্তু এগুলো আমরা জানি যে এটা কিন্তু এর ধাতু কিন্তু রয়েছে, কর একটা ধাতু, তাহলে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে, তাহলে আবার এটা ক্রিয়াপদ নয় কেন? আমি যদি একে ভাঙি তাহলে এরকম হয় কর যোগ আ, এটা কিন্তু ধাতু। আর ধাতু প্লাস বিভক্তি, ধাতু প্লাস বিভক্তি সমান সমান কি হয়? ক্রিয়া হয়। ধাতু প্লাস এই যে কর একটা ধাতু আর আ হচ্ছে বিভক্তি, সমান সমান হয় ক্রিয়া। কিন্তু আবার এখানে এটা ক্রিয়াপদ হিসেবে নাই। আসলে এগুলো কিন্তু ক্রিয়াপদ, কিন্তু এইখানে সে ক্রিয়াপদ হিসেবে ব্যবহার হতে পারেনি। কেন হয়নি আমি সেটা আলোচনা করি। একটা বিষয় মাথায় রাখি, যে ক্রিয়া হচ্ছে ক্রিয়াপদ হচ্ছে বাক্যের এমন একটা অংশ, পার্টস অফ স্পিচের বা ব্যাকরণিক শব্দশ্রেণী বা পদের এমন একটা অংশ যেটা বাক্যে একাই বসে বাক্য কমপ্লিট করতে পারে। সেক্ষেত্রে যদি আমি একটু দেখি, যে আমি একজনকে জিজ্ঞেস করলাম, ছাত্রকে জিজ্ঞেস করলাম যে তুমি কি করো, ও বললো পড়ি, ও শুধু এই কথাটুকুই বললো পড়ি, বাক্য কমপ্লিট। মানে ক্রিয়া এমন একটা শব্দ যেটা বাক্যে ব্যবহার হলে সে একাই ব্যবহার হয়ে বাক্যকে কমপ্লিট করতে পারে, একাই ব্যবহার হয়ে বাক্যকে কমপ্লিট করতে পারে।
তার মনের ভাব প্রকাশ করতে সক্ষম হয়, তখন সে ক্রিয়া। পড়ি। কিন্তু কথা হচ্ছে, আমি একজনকে জিজ্ঞেস করলাম, মানে কথা এই যে পড়ি দিয়ে কিন্তু বাক্য কমপ্লিট হবে, এর পরেও আমরা কিছু বসাবো না, না বসে বাক্য কমপ্লিট করতে হবে, এবং এর সামনে একটা সাবজেক্ট নিতে হবে। যদি আমরা সাবজেক্ট নিতে পারি, এই, আমি আবার বলছি যে পড়ি শব্দটার কথা আমি বললাম, এর পরে আমরা কোনো শব্দ নিব না, কারণ এইটা একটা ক্রিয়া। এই ক্রিয়া দিয়ে যদি বাক্য কমপ্লিট করতে পারি, তার মানে এটা ক্রিয়া হবে। আর যদি কমপ্লিট করতে না পারি, তাহলে এটা ক্রিয়া হবে না, না সেটা হয়ে যাবে ভাববাচক বিশেষ্য। আর একটা কথা বলি, এর সামনে আমরা সাবজেক্ট বসাবো, যদি সাবজেক্ট বসাতে পারি তাহলে এটা ক্রিয়া, আর যদি সাবজেক্ট বসাতে না পারি তাহলে এটা ক্রিয়া। আচ্ছা, আমি সামনে আসি। ভোজন, বসাই একটা কর্তা বসাই। আমি ভোজন, হয় না। তুমি ভোজন, হয় না। পঠন, আমি পঠন, হয় না। তুমি পঠন, হয় না। গমন, আমি গমন, তুমি গমন। এখন আমি যদি প্রশ্ন করি, তুমি কি কি করছো, ও কি বলবে যে আমি ভোজন বা ভোজন? আর ভোজন বললেই কি বাক্য কমপ্লিট হয়ে গেল? বাক্য কমপ্লিট হয়নি। তার মানে ক্রিয়ার মতো দেখতে হলেও যদি সেটা একা একা বাক্য কমপ্লিট করতে না পারে, ক্রিয়ার মতো দেখতে হলেও যদি সেটা একা একা বাক্য কমপ্লিট করতে না পারে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ক্রিয়া বিশেষ্য বা ভাববাচক বিশেষ্য। দেখতে ক্রিয়া, আসলেও ক্রিয়া, কিন্তু এইখানেও ক্রিয়া হিসেবে ব্যবহার হতে পারে না। এখানেও কি হিসেবে ব্যবহার হয়েছে? এখানেও ব্যবহার হয়েছে ক্রিয়া বিশেষ্য হিসেবে। কারণ এর সামনে আমরা কর্তা বসাতে পারছি না, কর্তা বসাতে পারছি না, কোনোভাবেই কর্তা বসাতে পারছি না। কর্তা বসাতে গেলে এরপর আরেকটা ক্রিয়া নিয়ে আসতে হয়, কিন্তু না, ক্রিয়ার পাওয়ার আছে। ক্রিয়ার একটা পাওয়ার কি, ও নিজে একাই বসে বাক্য কমপ্লিট করে। আশা করি আমি যদি এখানে বসাই আমি ভোজন, তাহলে কিন্তু হচ্ছে না। এই যে এইরকম যদি আমি বসাই আমি ভোজন, তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না, এটা বাক্য কমপ্লিট করতে পারছে না। তো আশা করি যে আমাদের বিশেষ্য ছিল, বিশেষ্য যে ৬টা প্রকার ছিল, বিশেষ্য ৬ প্রকার, এই বিশেষ্য ৬ প্রকার নিয়ে কারো কোনো সমস্যা নেই। আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি চেষ্টা করব তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার। আমি চেষ্টা করব এই ব্যাকরণ বইটাকে এইভাবে প্রত্যেকদিন ২০ মিনিটের মধ্যে একটা করে ক্লাস নিয়ে সেখানে কমপ্লিট করা। আশা করি সবাই আমার ক্লাস বুঝতে পারছো। আমার অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে এটা জানাবে। আসলে কমেন্টের মাধ্যমে জানাবে যে আসলে ক্লাস কতটা তোমরা বুঝতে পারলে, এবং আম আমি বোঝাতে সক্ষম কিনা। তো আর কিছু বলার নেই। তো এই এই যে ব্যাকরণ যে বিষয়টা, এটা আসলে আম কঠিন একটা টপিক। কারণ আমরা ছোটবেলা থেকেই ব্যাকরণের সাথে এভাবে পরিচিত নই। আমরা সাধারণত ইংরেজি গ্রামারটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, ব্যাকরণকে কিন্তু বেশি প্রাধান্য দেই না। অথচ আমরা যেকোনো চাকরি পরীক্ষায় বা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এই ব্যাকরণ থেকে কিন্তু সেম কোশ্চেন ইংরেজি থেকে যেরকম থাকে, বাংলা ব্যাকরণ থেকেও সেরকম থাকে। আশা করি বাংলা ব্যাকরণকে সমান গুরুত্ব দিয়ে আমরা যদি পড়ালেখা করি, তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনের আম একটা ভালো পর্যায়ে যেতে পারবো। সরকারি চাকরির ক্ষেত্রে বা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই ভালো স্থানে যেতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।